আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা মূলধন সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়ব 2.34 অর্থাৎ সংগঠনের ধারণা। আমরা এই অধ্যায় পড়ার শুরুতেই জেনেছি উৎপাদনের উপাদান 4টি। এদের প্রথম 3টি হচ্ছে ভূমি, শ্রম এবং মূলধন, আর চতুর্থটি হলো সংগঠন। বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে ভূমির কোনো অভাব নেই, যেমন আফ্রিকার দেশগুলো। আবার এমন দেশ আছে যেখানে মানুষেরও অর্থাৎ শ্রমের কোনো অভাব নেই, যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলো। আবার এমন দেশ আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে মূলধন আছে, যেমন শিল্পোন্নত দেশগুলো। উৎপাদনের এই 3টি উপাদান 3টি অঞ্চলে বিদ্যমান। এই উপাদানগুলো এইভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি তাদের সাহায্যে উৎপাদন করা সম্ভব? নিশ্চয়ই নয়। উৎপাদন করতে হলে এগুলোকে একত্রিত করতে হবে এবং এদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হচ্ছে সংগঠন। সংগঠনের কাজটি করে সংগঠক, অর্থাৎ যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় করেন তাকে সংগঠক বলা হয়। খেয়াল করে আমি এখানে কিছু লাইন আন্ডারলাইন করেছি। এই লাইনগুলো থেকে সংগঠন কি বা কাকে বলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। সংগঠনের কাজ কে করেন, তখন আনসার হবে সংগঠক। সংগঠক কে যদি এরকম প্রশ্ন হয় তাহলে এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে যে যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোর মধ্যে সমন্বয় করেন তাকে সংগঠক বলা হয়। পূর্বে শ্রম ও সংগঠনকে উৎপাদনের একই উপাদান হিসেবে বিবেচনা করা হতো। তখন মনে করা হতো সংগঠন উৎপাদন কাজে ব্যবহৃত এক প্রকার শ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু বৃহদায়তন উৎপাদন, শ্রম বিভাগ, যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির ফলে উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধনের জন্য এক শ্রেণীর লোকের প্রয়োজন হয়। তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন ব্যবস্থা জটিল আকার ধারণ করায় নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ শ্রম থেকে সংগঠনকে পৃথক করেছেন। খেয়াল করে এই লাইনটি আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ শ্রম থেকে সংগঠনকে পৃথক করেছেন কেন? তখন আনসার হবে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন ব্যবস্থা জটিল আকার ধারণ করায়। অথবা প্রশ্ন হতে পারে শ্রম থেকে সংগঠনকে কারা পৃথক করেছেন? তখন আনসার হবে নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ। তাদের মতে যারা শ্রম দেয় তারা শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পায়, তারা ঝুঁকি গ্রহণ করে না। অন্যদিকে যারা সংগঠক তারা ঝুঁকি গ্রহণ করেন। অর্থাৎ যারা শ্রমিক তারা ঝুঁকি গ্রহণ করে না, তারা শ্রমের বিনিময়ে শুধুমাত্র পারিশ্রমিক পায়। আর যিনি সংগঠক অর্থাৎ সংগঠনের কাজটি যিনি করেন তিনি ঝুঁকি গ্রহণ করেন। অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ অর্জিত হলে তারা লাভ পান এবং ক্ষতি হলে তারা ক্ষতিই গ্রহণ করেন। সংগঠকদের চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা
দক্ষতা এবং সিদ্ধান্ত উৎপাদনের সফলতা ও ব্যর্থতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বর্তমানে সংগঠকদের শিল্পাধিনায়ক হিসেবে আখ্যা দেওয়া হয়। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে বর্তমানে সংগঠকদের কি নামে অভিহিত করা হয়? তখন হবে শিল্পাধিনায়ক বা ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রিজ, অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে যে শিল্পাধিনায়ক বা ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রিজ কাদেরকে বলা হয়? তখন আনসার হবে সংগঠকদের। সাধারণ অর্থে সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সরি ম্যাম, লেট হয়ে গেছে। হয়েছে কি আচ্ছা, ম্যাম, খুবই সমস্যা বুঝতে নাই, ঠিক আছে, পারতেছিলাম আমি ক্লাস কন্টিনিউ করি, সমস্যা নাই। না। জি জি। যারা পরে ক্লাসে জয়েন করেছে একটু রোল নাম্বারটা লিখে ফেলো চ্যাট বক্সে। সাধারণ অর্থে সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। ব্যাপক অর্থে বলা যায় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে সংগঠন বলা হয়। সংগঠন সম্পর্কে প্রফেসর হ্যানি বলেছেন, কতিপয় সাধারণ লক্ষ্য অর্জনের নিমিত্তে অর্থাৎ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের বিশেষায়িত উপকরণ সমূহের সুষ্ঠু সমন্বয় হলো সংগঠন। সংগঠনের ধারণা থেকে যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে, তোমরা তোমাদের এই অধ্যায়ের অনুধাবনের প্রশ্নে যাও। সংগঠন বলতে কি বোঝায়? আমার বইতে 31 নম্বর প্রশ্ন। প্রশ্নের সংখ্যা হয়তো মিলবে না, কিন্তু প্রশ্নটি আছে, একটু খুঁজে দেখো। ইয়াসনা, সামনে বই আছে? জি মিস। প্রশ্নটা কি খুঁজে পেয়েছো? সংগঠন বলতে কি বোঝায়? নো মিস, একটু একটা মিনিট দেখতেছি ম্যাম। রামিসা, শুনতে পাচ্ছ আমাকে? ইয়াসনা, খুঁজে পেয়েছো? আচ্ছা, না পেলে খাতায় প্রশ্ন লিখে রাখো, সংগঠন বলতে কি বোঝায়। আচ্ছা মিস। জি মিস, হয়েছে ম্যাম। বইটা সামনে থাকলে ভালো, কারণ দেখো আমি এখানে অনেক ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করেছি। এখান থেকে জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যদি তুমি পেজটা আরেকবার পড়ো, ঠিক আছে? জি। আচ্ছা, শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের সংগঠনের ধারণা এবং সংগঠনের বৈশিষ্ট্য ছিল। চলে যাচ্ছি সংগঠনের বৈশিষ্ট্য। তোমাদের পাঠ্য বইতে সংগঠনের 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে। জি মিস। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য। সংগঠন যত ছোটই হোক বা যত বড়ই হোক না কেন,
তার অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা লাভের আশায় উৎপাদনের বিভিন্ন উপকরণকে সংগ্রহ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য। অর্থাৎ উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। উপাদানগুলোর সমন্বয়। সংগঠন হলো উৎপাদন কাজে নিয়োজিত ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বয় ও সুসংহত করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া যিনি বা যারা সম্পাদন করেন তাকে বা তাদেরকে সংগঠক বলা হয়। অর্থাৎ যদি একজন এই কাজটি করেন তিনি যেমন সংগঠক, তেমনি একাধিক ব্যক্তি যদি এই কাজটি করেন অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে তাদের মধ্যে সমন্বয় সাধন করেন, তাহলে যতজন এই কাজে নিয়োজিত থাকবেন তাদের সবাইকেই সংগঠক বলা হয়। এই কারণে এখানে তাকে বা তাদেরকে বলা হয়েছে। শ্রম বিভাজন। উৎপাদন কাজকে সঠিক ও দক্ষতার সাথে সম্পাদন করার জন্য সংগঠনের মাধ্যমে উৎপাদনের সাথে জড়িত কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। অর্থাৎ শ্রম বিভাজনের কাজটি সংগঠনের মাধ্যমে করা হয়। এর পরের বৈশিষ্ট্য বলেছে দায় দায়িত্ব বন্টন। সংগঠনের সাহায্যে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করা হয়। অর্থাৎ কে কোন কাজ সম্পাদন করবে এবং কার দায়িত্ব কতটুকু তা সংগঠনের মাধ্যমে বন্টিত হয়। অর্থাৎ শ্রম বিভাজন যেমন হয় তেমনি কর্মীদের মধ্যে কাজের দায়িত্ব এবং কর্তৃত্ব বন্টন করা হয় সংগঠনের মাধ্যমে। অর্থাৎ কে কোন কাজ সম্পাদন করবেন এবং কার দায়িত্ব কতটুকু সেটা সংগঠনের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়। এর পরের বৈশিষ্ট্য বলেছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক নির্ধারণ করা হয়। অর্থাৎ কে কার ঊর্ধ্বতন এবং কে তা অধস্তন তা সংগঠনের মাধ্যমে জানা যায়। অর্থাৎ কে বস হবেন এবং কে কার অধীনে কাজ করবে এই বিষয়টি নির্ধারণ করা হয় সংগঠনের মাধ্যমে। আর এটাকে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্ক। অর্থাৎ কে বস হবে, কে সাবঅর্ডিনেট হবে, এই সম্পর্কটাকে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্ক। সংগঠনের পাঠ্য বই অনুযায়ী লাস্ট বৈশিষ্ট্য বলেছে সমন্বিত প্রচেষ্টা। সংগঠন কোনো একক ব্যক্তির বিষয় নয়, এখানে একাধিক ব্যক্তি বা দল একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টা চালায়। সকলের সহযোগিতার মাধ্যমেই সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। অর্থাৎ যেই উদ্দেশ্যে সংগঠন করা হয় সেটা কোনো একক ব্যক্তির মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য অর্জন করা সম্ভব নয়। এখানে অনেক মানুষ জড়িত থাকে, তাদের দলগত প্রচেষ্টায় সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জিত হয়। এই কারণে এখানে বলা হচ্ছে যে সংগঠন কোনো একক ব্যক্তির বিষয় নয়, এটি হচ্ছে সমন্বিত প্রচেষ্টা। ঠিক আছে, এই ছিল সংগঠনের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন অনুধাবনের প্রশ্নে চলে যাচ্ছি। ইয়াসনার সামনে যদি বই না থাকে তাহলে তুমি একটু খাতায় প্রশ্নগুলো লিখে রাখবে, পরে বইতে দাগিয়ে নিবে। আছে বই। আচ্ছা, আমার এখানে 35 নম্বর কোশ্চেন দেখাচ্ছে সংগঠন কেন প্রয়োজন। হয়তো সংখ্যা নাম্বার মিলবে না, তুমি একটু প্রশ্ন। জি মিস 41 নাম্বার। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো সংগঠনের সুনির্দিষ্ট উদ্দেশ্য বিদ্যমান ব্যাখ্যা করো। 42। আরেকটি প্রশ্ন আছে সংগঠন দায় দায়িত্ব বন্টন করে, ব্যাখ্যা করো। 43। আরেকটা কোশ্চেন হচ্ছে সংগঠন কিভাবে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে।
মিস 44। আরেকটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা ব্যাখ্যা করো। জি মিস 45। আচ্ছা, দেখো এই সংগঠনের বৈশিষ্ট্য থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসছে, ঠিক আছে? কাজে এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বে। আচ্ছা, সংগঠনের ধারণা এবং বৈশিষ্ট্য যা পড়েছি, এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। নো ম্যাম, সমস্যা নাই, বুঝেছি মিস। আচ্ছা, এই অধ্যায় শেষে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্ন যেখানে দেওয়া আছে ওখানে যাও। উদাহরণ 1 যেটা, কয়েক বন্ধু চুক্তিবদ্ধ হয়ে হয়ে পেয়েছো কিনা? আচ্ছা, মাইমুনা কি আমাদের স্টুডেন্ট? জি মিস। আচ্ছা, ঠিক জি আছে। মিস, সৃজনশীল পেজ মিস আপনি না বুঝিনি, আপনি ফার্স্টে কোনটার কথা বললেন সৃজনশীল? বইতে দেখো সৃজনশীল প্রশ্ন, নমুনা সৃজনশীল প্রশ্ন যেটা উত্তর সহ দেওয়া আছে না, হ্যাঁ হ্যাঁ। ওটা 1 নাম্বার দেখো, কয়েক কয়েক বন্ধু চুক্তিবদ্ধ হয়ে। হ্যাঁ, একটি ফার্ম গঠন করে মৎস্য খামার স্থাপন করলো। তারা প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহ করে সকলের আন্তরিকতা, পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে খামারটি পরিচালনা করতে লাগলো। ফলে প্রতি বছর কাঙ্ক্ষিত লাভ হতে থাকে। এই লাভের অর্ধেক ব্যাংকে জমা করে এবং বাকি অর্ধেক নিজেরা ভাগ করে নেয়। তাদের এই উদ্যোগ এলাকায় উদাহরণ সৃষ্টি করেছে। আচ্ছা, মাইমুনা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস মিস। চ্যাট বক্সে তোমার রোল নাম্বারটা লিখে ফেলো। লিখেছো? মিস লিখতেছি। আচ্ছা, ক হতে যাচ্ছি না, আমি গ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। উদ্দীপকে উল্লেখিত ফার্মটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? দেখো আনসার কিন্তু দেওয়াই আছে। কি দেওয়া আছে আনসার? সংগঠনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপরে সংগঠন কাকে বলে সেটা লিখবা, মানে সংগঠন বলতে কি বোঝায় সেই আনসারটাই ওরা লিখেছে। তারপরে হচ্ছে উদ্দীপকের সাথে মিলিয়েছে, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এরপর অনুশীলনের সৃজনশীল প্রশ্ন যেটা, সেখানে যাও। 3 নাম্বার প্রশ্ন, গ্রামের ছেলে সালাউদ্দিন। জি মিস। আই চুপ। আচ্ছা, এটা একটু পড়ে দেখো, মনে মনে একটু পড়ো, তারপর আমি কোশ্চেন করব। পড়া হলে আমাকে বলো। জি মিস পড়েছি। আচ্ছা, ক খ এগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গিয়েছে আগেই। হ্যাঁ, ভূমি কি, ভূমি অবিনশ্বর ব্যাখ্যা করো। গ নাম্বার যেটা, সালাউদ্দিনের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ম্যাম সংগঠন না, কারণ হ্যাঁ, এখানে উনি 4 জন কর্মচারী নিয়ে কাজ করতেন। হ্যাঁ, ভেরি গুড, সংগঠনের অন্তর্ভুক্ত। তাহলে ওই যে নমুনা আনসার যেভাবে দেওয়া আছে ওইভাবে, যে সংগঠনের অন্তর্ভুক্ত, তারপরে সংগঠন বলতে কি বোঝায় সেটা লিখবা। লিখার পরে তুমি উদ্দীপকের সাথে মিলাবা। জি মিস। লাস্ট কোশ্চেন যেটা, ঘ নাম্বার, শ্রম দিলেও সালাউদ্দিনের কাজ এবং কর্মচারীর কাজ কোনো অবস্থাতেই এক নয়। উৎপাদনের উপকরণের আলোকে বিষয়টি মূল্যায়ন করো। এখানে সালাউদ্দিন কি আর কর্মচারীরা কি উৎপাদনের উপকরণ মিস অনুযায়ী? সালাউদ্দিন হচ্ছে ওনার, আর কর্মচারীরা হচ্ছে ওনারকে কি কর্মচারী। বলা হয়? ওনারকে তুমি যদি উৎপাদনের উপকরণ অনুযায়ী চিন্তা করো, তাহলে সালাউদ্দিন কোন উপাদানের অন্তর্ভুক্ত? উৎপাদনের উপকরণ কয়টি? মিস 4টা। হ্যাঁ, কি কি বলো? ভূমি, মূলধন, সংগঠন, আর হচ্ছে শ্রম। শ্রম। হ্যাঁ, এখন এখানে সালাউদ্দিন হচ্ছে ওনার বা মালিক, জি মিস। তাই তো? তাহলে
সে কোন কাজটা করছে এখানে? সে শ্রম দিতেছে বেশি। তুমি আমার কথা বুঝতে পারোনি। উৎপাদনের উপকরণ 4টি বললে না, তাহলে সালাউদ্দিন এখন জি কোন উপকরণের মধ্যে পড়ছে? কোন উপকরণের মধ্যে? ভূমির মধ্যে পড়ছে সালাউদ্দিন? নো ম্যাম। মূলধনের মধ্যে পড়ছে? হ্যাঁ ম্যাম। সালাউদ্দিন মূলধন? না না মিস সালাউদ্দিন শ্রম। সংগঠক, সে সংগঠনের, সংগঠনও আছে। হ্যাঁ সংগঠনের কাজটি করছে না? হ্যাঁ। তো একটু আগেই তো আমরা পড়লাম যে যিনি সংগঠনের কাজটি করেন তাকে সংগঠক বলা হয়। তাহলে এখানে জি। সালাউদ্দিন হচ্ছে সংগঠক, আর তার কর্মচারীরা কোন উপাদানের মধ্যে পড়ছে? তার কর্মচারীরা শ্রমের মধ্যে পড়ছে। শ্রমের মধ্যে পড়ছে, ভেরি গুড। তাহলে এখানে শ্রমিক এবং সংগঠনের শ্রমিক এবং সংগঠকের যে পার্থক্য সেটার আলোকে ব্যাখ্যা করতে হবে। শ্রমিকরা তার পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে। শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পাবে, তাই তো? তারা কিন্তু প্রতিষ্ঠানের লাভ ক্ষতির অংশীদার হয় না, ঠিক আছে? জি ম্যাম। তারা নির্দিষ্ট হারে পারিশ্রমিক পাবে, সেটা মজুরি হতে পারে, বেতনও হতে পারে। কিন্তু যিনি সংগঠক তিনি কি করবেন? প্রতিষ্ঠানের লাভ ক্ষতির ভাগীদার হন। লাভ হলে যেমন ভোগ করেন, তেমনি ক্ষতি হলেও সেই ক্ষতি তিনি বহন করেন, ঠিক আছে? শ্রমিকরা সংগঠনের বা প্রতিষ্ঠানের ঝুঁকির সাথে জড়িত না, তারা কিন্তু ঝুঁকি গ্রহণ করে না, ঠিক আছে? কিন্তু সংগঠক যিনি, তিনি ঝুঁকি গ্রহণ করেন, ঠিক আছে? তো এরকম হচ্ছে তোমাকে উল্লেখ করে দিয়ে যে কে সংগঠক, কে এখানে শ্রমের অন্তর্ভুক্ত, তারপরে শ্রম কি সংগঠক কি সেটা লিখে তারপরে দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। হ্যাঁ, এরপরে 13 নম্বর কোশ্চেন দেখো। কলেজ পড়ুয়া সাদিয়া, একটু মনে মনে পড়ো, পড়া হলে আমাকে বলবা যে ম্যাডাম আমার পড়া হয়েছে। জি মিস পড়েছি। গ নাম্বার কোশ্চেনটা পড়ে দেখো। উদ্দীপকে সাদিয়ার কাজটি উৎপাদন, সংগঠন হবে। ভেরি গুড। কারণ সে নিজেই হচ্ছে মানে তার আন্ডারে তার হচ্ছে কয়েকটা বান্ধবী মানে সে কয়েকটা বান্ধবীর সহায়তা নিচ্ছে, তাই হচ্ছে সংগঠন হবে। আর হচ্ছে 4 নাম্বারটা মিস সেম হবে, সাদিয়া সংগঠক আর হচ্ছে বান্ধবীরা শ্রম দিয়েছে, কারণ হচ্ছে বান্ধবীরা কোনো ঝুঁকি নেয় নাই ব্যবসায়, শুধুমাত্র তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা তাদের শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেয়েছে, তারা কোনো ঝুঁকি নেয় নাই, কিন্তু ব্যবসার যাবতীয় ঝুঁকি সাদিয়া নিজেই বহন করছে। সাদিয়া নিজে বহন করেছে। জি তার মানে আমরা 3 নাম্বার যেটা আলোচনা করেছি সেম কোশ্চেন এটা এসেছে। এখানেও সেম জিনিস। ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটা পড়ে দেখো। মিস এটাও তো সংগঠন হবে, কারণ মানে 14-3 সংগঠন হবে, কারণ হ্যাঁ, ও ফার্স্টে হচ্ছে ব্যবসাটা শুরু করে, এরপরে এটা কর্মপরিধি বৃদ্ধির জন্য আরেক বন্ধুকে মাসিক বেতনের বিনিময়ে নিয়ে আসে। তার মানে আহ যে আরেক বন্ধু আছে সে আসছে শ্রম হিসাবে আর উনি সংগঠন। হ্যাঁ, তার মানে গ মানে এর দুইটাই আনসার একসাথে আমি, হয়ে হ্যাঁ গেল। একই রকম হবে। গ হচ্ছে যে তিনি সংগঠন জনাব আজমল উৎপাদনের সংগঠন উপকরণ হিসেবে গণ্য। তারপরে সংগঠন বলতে কি বোঝায় সেটা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে আমরা 3 আর 13 যেভাবে পড়লাম সেভাবেই। জি মিস, তিনটেই সেম চলে আসছে। হ্যাঁ, সেম চলে আসছে। 18 নম্বর কোশ্চেনটা দেখো।
মানিক মিয়া মিস। মানিক মিয়া, একটু পড়ে দেখো। মিস এটা তো পড়েছি, 3 নাম্বার কি হবে বুঝতেছি না। মানিক মিয়া উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? মানিক মিয়া কি করছে? মানিক মিয়া নাম গ্রাম থেকে গরুর খাঁটি দুধ সংগ্রহ করে শহরে বিক্রি করছে, তাই তো? জি মিস। হ্যাঁ, তাহলে এখন উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? এটাও সংগঠন হবে। কিভাবে মিস? সে গ্রামে হচ্ছে কারা কারা দুধ বিক্রি করবে তাদেরকে চিহ্নিত করছে, তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে, ঠিক আছে? তারপরে সেই বিভিন্ন জনের কাছ থেকে দুধ সংগ্রহ করে সেটা সে ঢাকায় এনে বিক্রি করছে। তাহলে সংগঠনের সংজ্ঞা অনুযায়ী তিনি উৎপাদনের উপকরণকে একত্রিত করছেন কিনা, জি মিস। করে একজনের কাছ থেকে দুধ নিয়ে হচ্ছে সমন্বয় করে সেটা তিনি ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। জি মিস। অর্থাৎ এই কাজের মাধ্যমে তিনি মুনাফা অর্জন করছেন, তাই তো? জি মিস। হ্যাঁ, তাহলে মানিক মিয়া উৎপাদনের সংগঠন উপকরণ হিসেবে কাজ করছেন। তারপরে সেম আনসার, সংগঠন বলতে কি বোঝায় সেটা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। আচ্ছা, এখন লাস্ট কোশ্চেন কি বলেছে? 4 নাম্বার হ্যাঁ, বলছে উদ্দীপকের উদ্ভূত সমস্যা সমাধানে মানিক মিয়াকে উৎপাদনে যে উপকরণটি সর্বাধিক সহায়তা করতে পারে তা বিশ্লেষণ করো। ওটা শ্রম হবে না মিস? কারণ না, শ্রম তো হবে না। একটু পড়ে দেখো, লেখা আছে, উদ্দীপকে ক্লু দেওয়া আছে। বলছে সম্প্রতি স্থানীয় বাজারে দুধের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় লাভ আর আগের মতো হচ্ছে না, তাই তিনি তার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। এখন এই যে সমস্যা সমাধানের জন্য উৎপাদনের কোন উপকরণটি তাকে সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি সহায়তা করতে পারে? সেটা কি হতে পারে? কি মনে হচ্ছে মিস? আমার তো মনে হচ্ছে যদি এখানে হচ্ছে মানুষ বেশি থাকতো তাইলে হচ্ছে, হ্যাঁ, মানুষ বেশি থাকলে অর্থাৎ যদি তার কর্মচারী থাকতো, এটাই তো বলতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ মিস, কর্মচারী থাকলে তারাও নিয়ে দিয়ে আসতে পারতো, তখন হচ্ছে আরো বেশি লাভ হতো। হ্যাঁ, এখন কর্মচারী রাখার জন্য তার কি দরকার হবে? মূলধন। মূলধন। হ্যাঁ, তাহলে মূলধনই তো তাকে সবচেয়ে বেশি সহায়তা করতে পারবে, তাই না? ও তার মানে মূলধন আরো বাড়াইতে হবে। হ্যাঁ, তাকে মূলধন বাড়াইতে হবে। তার যদি যথেষ্ট পরিমাণে মূলধন থাকে তাহলে সে আরো কর্মচারী নিয়োগ করতে পারবে। স্থানীয় বাজার ছাড়াও সে আরো দূর দূরান্তে তার কর্মচারীদের মাধ্যমে বিক্রি করতে পারবে। তার মানে তো মিস এখানে দুইটা জিনিস আরো দরকার পড়বে, একটা হচ্ছে মূলধন, না, এখানে তুমি ফোকাস করবা মূলধনকে, ঠিক আছে? তুমি ফোকাস করবা মূলধনকে, তারপরে মূলধন ব্যবহার করলে সে কি কি সুবিধা পাবে সেটার আলোকে আনসারটা লিখতে হবে, ঠিক আছে? জি ম্যাম, বুঝেছি। সেক্ষেত্রে তুমি প্রথম আনসারটা লিখবা যে উদ্দীপকে উদ্ভূত সমস্যা সমাধানে মানিক মিয়াকে উৎপাদনের মূলধন উপকরণটি সর্বাধিক সহায়তা করতে পারে বলে আমি মনে করি। তারপরে মূলধন কাকে বলে সেটা লিখবা। মূলধন ব্যবহার করলে উদ্দীপক অনুযায়ী মানিক মিয়া কি কি সুবিধা পেতে পারে সেই ধারণাটা দিবা, ঠিক আছে? তারপরে তুমি কনক্লুশন টানবা। বুঝেছি ম্যাম, এখন বাসায় লিখতে হবে, নাইলে সম্ভব হবে না মনে রাখাটা। আচ্ছা, তুমি একটু লিখে নাও। হ্যাঁ, এই জন্য তো আমি বলছি, তো তুমি হিন্টস লিখে রাখো। তাহলে মিস আমাকে একটা মিনিট দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই লিখো।
জি মিস হয়েছে ম্যাম। আচ্ছা, এবার একটু 2.36 দেখো, 3.6 না 3.7, জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখো। প্রথম প্যারার লাস্ট লাইনটা দেখো, মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের শ্রেণী বিভাগ নিম্নের চিত্রের মাধ্যমে আলোচনা করা হলো না? এখন মালিকানার ভিত্তিতে এক মিনিট 2.37 3/7 হচ্ছে ফার্স্ট প্যারা লাস্ট লাইন। হ্যাঁ, নিম্নে চিত্রের মাধ্যমে মালিকানার ভিত্তিতে সংগঠনের শ্রেণী বিভাগ আলোচনা করা হলো। তুমি 4টা শব্দ আন্ডারলাইন করো, মালিকানার ভিত্তিতে সংগঠনের শ্রেণী বিভাগ। এখন কয় ভাগে ভাগ করেছে দেখো তো? 7 ভাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে 4টা শব্দের নিচে তুমি আন্ডারলাইন করেছো না, তার নিচে লিখে রাখো 7 প্রকার, তাহলে লাইনটা দেখলে তোমার চোখে পড়বে। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার? 7 প্রকার ম্যাম। 7 প্রকার কি কি? এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, কোম্পানি সংগঠন, সমবায় সমিতি, ব্যবসায়ী জোট, রাষ্ট্রীয় সংগঠন, যৌথ উদ্যোগে ব্যবসা। তো এর মধ্যে সবগুলোই মনে হয় যে তোমাদের ধারণা আছে, তাই না? জি মিস। গুড। মিস, হ্যাঁ বলো। মিস রাষ্ট্রীয় সংগঠনটা আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখো। এক মালিকানা অংশীদারি, এটা তো পারবা, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। নো মিস, এটা নিয়ে তো অ্যাকাউন্টিং, হ্যাঁ, ম্যানেজমেন্ট, মার্কেটিং তিনটাতেই আছে। হ্যাঁ, আর যৌথ মূলধনী নিয়েও সমস্যা হওয়ার কথা না, কারণ এটাও 9-10 এ পড়েছো তোমরা। ব্যবস্থাপনা ফার্স্ট পার্টেও আছে, ঠিক আছে। যৌথ মূলধনী ব্যবসার আরেকটা নাম হচ্ছে কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠন 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটা পাবলিক লিমিটেড কোম্পানি। এটার তথ্যগুলোও জানো। সমবায় সমিতিও পড়েছো, তাই না? জি মিস, সমবায় সমিতি জি মিস পড়েছি। একটু যে দেখো, আমি সংজ্ঞাটা ব্র্যাকেটের ভিতরে রেখেছি, একটু দাগ দিয়ে রাখো। জি মিস। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যবসা জোট। ব্যবসা জোট আর হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন, ঠিক আছে। ব্যবসা জোট দেখো, পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের আশায় কতগুলো ব্যবসা বা কোম্পানি কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে তাকে ব্যবসা জোট বলে। অর্থাৎ নিজেদের মধ্যে ক্ষতি না করে প্রত্যেকেই মুনাফা অর্জনের আশায় যখন একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে ব্যবসা করবে, তখন সেটাকে বলা হয় ব্যবসা জোট। এর মূল উদ্দেশ্য হলো, অর্থাৎ ব্যবসা জোটের মূল উদ্দেশ্য হচ্ছে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা, মানে তাদের আধিপত্যই বজায় থাকবে বাজারে। উদাহরণ হিসেবে দিয়েছে ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি ইত্যাদি এরূপ জোটের বিভিন্ন রূপ। এখন দেখো, ট্রাস্টের উপরে 1, কার্টেলের উপরে 2, হোল্ডিং কোম্পানির উপর 3 লেখা আছে না? এই পেজের একদম শেষে দেখো এই ট্রাস্ট কাকে বলে, কার্টেল কি, হোল্ডিং কোম্পানি কি, এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। সেই কারণে এখানে 1, 2, 3 লিখেছে, অর্থাৎ টিকা হিসেবে একদম শেষ। পেয়েছো না? হ্যাঁ, ওই 1, 2, 3 একটু হ্যাঁ টিক দিয়ে রাখো। এগুলো একটু জানবা যে কার্টেল কাকে বলে, ট্রাস্ট কাকে বলে, হোল্ডিং কোম্পানি কাকে বলে। রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্রীয় ব্যবসা, এটা তো পড়েছো 9-10 এ, এটা না পারার কথা না। ম্যাম আমি 9-10 এ সায়েন্স। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত বা বেসরকারি খাতে স্থাপিত কিন্তু পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসার চূড়ান্ত মালিকানা ও পরিচালনার দায়িত্ব সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। অর্থাৎ সরকার যদি কোনো ব্যবসা গঠন করে সেটাকে যেমন রাষ্ট্রীয় ব্যবসা বলা হয় বা রাষ্ট্রীয় সংগঠন বলা হয়, অথবা বেসরকারিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হয়েছে কিন্তু পরবর্তীতে সরকার সেই ব্যবসাটি নিজের অধীনে নিয়ে নিয়েছে, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে যখন নিয়ে নেয় সেটাকে বলা হয় জাতীয়করণ করা। এই কারণে এখানে বলা হচ্ছে যে বেসরকারি খাতে স্থাপিত কিন্তু পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসার চূড়ান্ত মালিকানা ও পরিচালনার দায়িত্ব সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। ঠিক আছে। রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্যগুলো হচ্ছে সরকারি মালিকানা ও পরিচালনা, পৃথক আইনগত সত্তা, অত্যধিক মূলধন, বৃহদায়তন প্রতিষ্ঠান, স্বায়ত্ত শাসন, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা ইত্যাদি। রাষ্ট্রীয় ব্যবসা গঠন করার সুবিধাটা কি? রাষ্ট্রীয় ব্যবসা গঠনের সুবিধা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, জনকল্যাণ, অধিক কর্মসংস্থান, সুষম শিল্পায়ন, ন্যায্য মূল্যে পণ্য বা সেবা সরবরাহ ইত্যাদি রাষ্ট্রীয় সংগঠনের অন্যতম সুবিধা হিসেবে বিবেচিত হয়। আর রাষ্ট্রীয় ব্যবসার কিছু অসুবিধাও আছে, সেগুলো হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য, ব্যক্তিগত উৎসাহের অভাব, অলাভজনক সংস্থা, প্রতিযোগিতার অভাব, নমনীয়তার অভাব ইত্যাদি। লাল ফিতার দৌরাত্ম্য মানে কি? যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক টেবিল ঘুরতে হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। হ্যাঁ, মানে লাল ফিতা বলা হয় যে আগে সরকারি ফাইলগুলো লাল ফিতা দিয়ে বেঁধে রাখা হতো। হ্যাঁ হ্যাঁ, মানে সেই সিগনেচারের জন্য এক টেবিল থেকে আরেক টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল, এইভাবে ঘুরতে ঘুরতে প্রচুর সময় লেগে যেত। এই কারণে এটাকে বলা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। যৌথ উদ্যোগে ব্যবসা, যৌথ উদ্যোগ বলেছে, খেয়াল করো। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসা বলে। যদি জ্ঞানমূলক কোশ্চেন হয় যে যৌথ উদ্যোগে ব্যবসা কি, তখন এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে। ঠিক আছে। এখন যৌথ উদ্যোগে ব্যবসার সুবিধাটা কি? এই ব্যবসার বিশেষ সুবিধা হচ্ছে এতে দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি ও প্রযুক্তির সহজ আগমন ঘটে। যেহেতু দেশি বিদেশি উদ্যোক্তার সমন্বয়ে বলেছে, তাহলে বাইরের কোনো উদ্যোক্তা যদি আমাদের বাংলাদেশে এসে ব্যবসা গঠন করে, পরিচালনা করে, তখন কি হবে? বিদেশি পুঁজি ও প্রযুক্তির সহজ আগমন ঘটে, অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয় এবং বিদেশি উদ্যোক্তাদের সাহচর্যে দেশীয় উদ্যোক্তাগণ দক্ষতা অর্জন করতে পারে, ফলে শিল্পায়ন ত্বরান্বিত হয়। যে আচ্ছা, যৌথ উদ্যোগে ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে দেশীয় যৌথ উদ্যোগ, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। ঠিক আছে। দেশীয় যৌথ উদ্যোগটা কি? যে যৌথ উদ্যোগ ব্যবসা দেশের অভ্যন্তরীণ উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে দেশীয় যৌথ উদ্যোগ ব্যবসা বলে। ঠিক আছে। আর যে যৌথ উদ্যোগ ব্যবসা দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তাগণ জড়িত থাকে, তাকে আন্তর্জাতিক ব্যবসা বলে। তার মানে ম্যাম আমরা অ্যাকাউন্টিং এ যে অঙ্কটা করি, ইয়াস না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, ঝিরঝির শব্দ হচ্ছে। মানে মিস আমি বললাম যে আমরা অ্যাকাউন্টিং এ যে অঙ্কটা পেয়েছি এখন যৌথ ওইটা মেবি আমরা হচ্ছে দেশীয়টাই করি, কারণ ওটাতে এমন কিছু লেখা নাই যেটা আমরা বুঝতে পারি এটা বিদেশি। আচ্ছা, মানে মিস এমনি বললাম। ও আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে এটা যখন পড়ছি যে আপনি যখন বলেন দেশীয় বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়, তখন আমি মনে করলাম যে মেবি আমার
ভুল হয়েছে অ্যাকাউন্টিং এর অঙ্ক করার টাইমে, পরে নিচেরটা দেখে বুঝি না। ঠিক আছে। হ্যাঁ, মানে যৌথ উদ্যোগে ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেশীয় যৌথ উদ্যোগ, দেশীয় যে আর একটা দেশের হচ্ছে আন্তর্জাতিক। কয়েকজন উদ্যোক্তা মিলে ব্যবসা করছে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ বাইরের উদ্যোক্তাগণ যখন বাইরের উদ্যোগ। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি মানে একত্রিত হয়ে ব্যবসা করবে, একত্রিত। তখন সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। জি। আচ্ছা, সংগঠন সংক্রান্ত আর কোনো সমস্যা থাকলে এখনই ক্লিয়ার করে নাও। আচ্ছা, তোমরা না, জানো তো যে জুন মাস পর্যন্তই তোমাদের ক্লাস হবে, এটা কি জানানো হয়েছে তোমাদের? শিওরলি আমি জানি না সেটা। আচ্ছা, এই জুনের 30 তারিখ পর্যন্তই মেবি তোমাদের ক্লাস হবে, এরপর আর হবে না। কাজে কোনো প্রবলেম থাকলে এর মধ্যেই তোমরা সলভ করে নিবা। কেন মিস এরপর হবে না কেন? এটা হচ্ছে সরকারি নির্দেশ অনুযায়ী জুন মাস পর্যন্ত তোমাদের ক্লাস চালাতে বলেছে। আর পরীক্ষা ম্যাডাম? ওটা কি পরীক্ষা বাবা? মিস এইচএসসি। ওটা তো সরকার বলতে পারবে, সরকার যখন ডিক্লেয়ার দিবে তখনই হবে। ম্যাম আপনার কি মনে হয় অটো পাস দিবে নাকি আমাদের ছোটখাটো হলেও একটা পরীক্ষা নেবে? জানি না, কিছুই বলা যাচ্ছে না, কারণ এখন করোনা পরিস্থিতি তো আরো খারাপের দিকে মোড় নিচ্ছে। আরো খারাপের দিকে যাচ্ছে। জি মিস। এখন কথা হচ্ছে যে তুমি অটো পাস হবে এটা ধরে নিয়ে যদি তুমি পড়াশোনা বন্ধ করে বসে থাকো, আর হঠাৎ করে না না মিস, ওটা চাচ্ছি না আমি, হ্যাঁ এটার ধরো জন্যই আমি চাচ্ছি না আমি। সবকিছুই তো এখন মানে আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ চাইলে কালকে একদম করোনা মুক্ত হয়ে যেতে পারে পুরো বিশ্ব। জি। যদি সেরকম হয় তখন তো তোমাদের পরীক্ষা হবে। কাজেই তুমি পড়াশোনা করো, অটো পাস দিক অথবা সামান্য হলেও পরীক্ষা নিক, সেটা সরকার দেখবে পরিস্থিতি বুঝে। আসলে তুমি মিস তো পরীক্ষার যদি কিছু না বলে না তাহলে ওরকম মানে করতে আমরা ইচ্ছে করে না। ক্যান্ডিডেট, আমরা অনেক ভালো মতো ওরকম অ্যাকচুয়ালি তাগাদাটা আসে না। মানে হালকা পাতলা যেমনি মতো অমনে হচ্ছে আসলে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে যে আমরা সংগঠন সম্পর্কে পড়লাম, সংগঠনের ধারণা, বৈশিষ্ট্য, একটু শ্রেণী বিভাগও টাচ করলাম, এর মধ্যে কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে একটু বলো। নো মিস, নাই বুঝছি মিস পুরোটা। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এই পুরো অধ্যায়ের উপর যদি আমি পরীক্ষা নিতে চাই, সম্ভব দেওয়া? অধ্যায় 2 এর হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী যেগুলো দাগানো আছে সেগুলোর উপরে, নাকি আরো কমিয়ে দিব, কোনটা বলো? না মিস পুরোটার উপরই পারবো, সমস্যা হবে না। আর মিস সৃজনশীল নাকি হচ্ছে অনুধাবন? কেন এইটা কেন তোমাকে একদম মানে আমাকে ডিফাইন করে দিতে হবে, না স্পেসিফিক না কেন? মানে যেইটা দিবেন ওটাই পারবো, আমার ওভাবে সমস্যা হবে না। মানে ভয় লাগে যদি সৃজনশীলের কথা বলা হয় না, কেন জানি ভয় লাগতে থাকে, যাতে ভয়টা হঠাৎ করে না লাগে, তাই আর কি ম্যাডাম। ভয় কেন হবে? এই যে আজকে সংগঠন পড়ানোর পরে তো কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, বুঝতে পেরেছো তো? না না মিস, মুখে মুখে বলা অথবা বুঝার ক্ষেত্রে না, ভয়টা লাগে লেখার ক্ষেত্রে। ভয়ের কিছু নাই বাবা। লেখাটা না মিস স্লো হয়ে গেছে অনেক। হুম, মানে লিখা অভ্যাস বহুদিন ধরে নাই, সেই কারণে লিখা স্লো হয়ে গেছে, সমস্যা না নাই। না লেখার অভ্যাসটা আছে, কিন্তু হচ্ছে আগে যেরকম আমরা পরীক্ষা দিলে 20 মিনিটে একটা সৃজনশীল কমপ্লিট করতে হবে, ওরকম নাই, মানে 1 ঘন্টা লাগায় লিখো লিখো একটা সৃজনশীল, ওরকম একটা মন মানসিকতা চলে আসে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেকেন্ড অধ্যায়ের শর্ট সিলেবাস অনুযায়ী যা যা আছে এগুলো একটু ভালোভাবে রিভাইজ দিবা। জি মিস। এর উপরেই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি একটা পরীক্ষা নিব। জি মিস। ঠিক আছে, ঠিক আছে, জি মিস। ভালো থেকো তাহলে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।